নমস্কার। গানের গল্পে দেবব্রত আবার একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির। গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে এমন বাঙালি নন, অবাঙালি এরকম শিল্পী যারা বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। আমরা আগের পর্বে KL সাইগল সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে এরকম আরও কে আছেন সেটা আমরা দেবব্রতদার কাছ থেকে জানব। নমস্কার। নমস্কার। গত পর্বের যে আলোচনাটা আমরা করলাম যে অবাঙালি হয়েও বাংলা গানকে সমৃদ্ধ করেছেন KL সাইগল, এবং আপনি বললেন যে এরকম আরও কেউ কেউ রয়েছেন। তো এই পর্বে আমরা এরকম কার কথা শুনব? আমরা যার কথা শুনবো তাকে আমরা সবাই চিনি, কিন্তু এত সুন্দর গল্প জড়িয়ে আছে তাকে নিয়ে, তার ব্যক্তিত্বকে নিয়ে। এবং আমার যেটা মনে হয়েছে যে ওই জল যেমন উচ্চ তল থেকে নিচু তলে নামে, তেমনি যশ কিন্তু নিচু তলা থেকে উপর তলায় যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে সম্মান যশ, অনেক শিল্পীরা দেখেছি সম্মান যশ কুড়িয়েছে বাংলায়, কিন্তু সেই সম্মান যশ ঠেলে তাকে বম্বেতে নিয়ে গেছে। আচ্ছা। এটা অনেকটা হচ্ছে যে খুব ভালো যে অভিনয় করে তাকে হলিউড টানে, হ্যাঁ, সে এখানে আটকে থাকে না, হলিউডে চলে যায়। ঠিক তেমনি যদি খুব ভালো যে অভিনয় করে তাকে বম্বে টেনে নিয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই। আমার মনে আছে KL সাইগলের সময় বলেছিলাম যে KL সাইগল বম্বেতে পাড়ি দিলেন, সেখানে নিজের অনিয়ন্ত্রিত জীবন এবং অকালে ঝরে গেলেন, সেটা তো বলা হয়েছে। তালাত মেহমুদ আর একজন গুণী শিল্পী। আচ্ছা। দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। তালাত মেহমুদ অনিয়ন্ত্রিত জীবন যাপন করেননি, সেই জন্যে তার গুণের ছটা আমরা অনেক বছর ধরে পেয়েছি। তালাত মেহমুদের কথায় আসি যে ওই এক একটা দশক কেরমভাবে ভাগ করা যায়, যে বিংশ শতকের প্রথম দশকে জন্মেছিলেন সাইগল সাহেব। সেই সময় আরও এক ঝাঁক তারকারা জন্মেছিলেন, যেরকম শচীন দেববর্মন, পাহাড়ি সান্যাল, পঙ্কজ মল্লিক ইত্যাদি। তারপরের দশকে কিছু সঙ্গীতজ্ঞ জন্মেছেন, যেমন মান্না দে 1919-এ, তার আগে জন্মেছেন জর্জ বিশ্বাস 1911, এবং তার আশেপাশে বেশ কয়েকজন জন্মেছেন, যেমন আমাদের সুধীরলাল চক্রবর্তী। 1920 হচ্ছে এমন একটা দশক বা দশক, সেই দশকে যে কত গুণী জন্মেছেন চিন্তা করা যায় না। রবিশঙ্কর, হেমন্ত, আলী আকবর খান, সলিল চৌধুরী, কিশোর কুমার, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, আর কার শেষ তার মাঝখানে এই ব্যক্তি তালাত মেহমুদ। তাহলে তার যে তিনি কোথায় যে অধিষ্ঠান তা সেটা আপনি বুঝতে পারছেন। মানে আমি বলবো যে বাংলা এবং ভারতীয় সঙ্গীতের জগতে যদি ওই 20-এর দশককে বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট যেটা পড়ে থাকে সেটা বোধহয় বিশেষ কিছু নয়। 20-এর দশক এবং ভারতীয় সঙ্গীত, এই নিয়েই একটা আলোচনা করা যায়। 1924-এ ওনার জন্ম। 24-এ অনেকেরই জন্ম, যেমন তার আশেপাশেই জন্ম হচ্ছে সলিল চৌধুরী 1925-এ। 24-এ জন্মেছিলেন আমাদের গজুদি, সুচিত্রা মিত্র এবং মোহরদি, এবং ওই আশেপাশে অনেক বড় বড় সঙ্গীতজ্ঞ, দিকপাল এবং পরিচালকরাও জন্মেছেন। 1923-এ জন্মেছেন ঋতিক ঘটক, তারপরে পরেই তপন সিনহা। তো আমার মনে আছে না, 23-এ জন্মেছেন আমাদের মৃণাল সেন, তার আগে সত্যজিৎ রায়। 24-এ উনি জন্মেছিলেন লখনৌতে। ওনারও একটা স্বশিক্ষিত নন, উনি কিন্তু সুশিক্ষিত। তালাত মেহমুদ অসম্ভব ভালো গজল গাইতেন। ওখানে মরিস কলেজ ছিল, যেটা তখনকার দিনের ওখানকার যিনি কর্ণধার ব্রিটিশ সাম্রাজ্যের, তার নামে উইলিয়াম মরিস, এবং তার তত্ত্বাবধানে অনেক অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সও হতো। তার নাম এখন ওই ভাতখান্ডে সঙ্গীত ইনস্টিটিউট, সেখান থেকে উনি পাশ করেন। সুতরাং যথেষ্ট পদ্ধতিগত শিক্ষা তার ছিল। সুশিক্ষিত তো ছিলেনই, এবং শাস্ত্রীয় সঙ্গীতে ওই প্রথাগত শিক্ষা এতই ভালো পেয়েছেন যে 16 বছর বয়সে উনি অল ইন্ডিয়া লখনৌ সেন্টার থেকে গজল গাইলেন। আচ্ছা। অল ইন্ডিয়া লখনৌ কিন্তু ওই সঙ্গীত ঘরানার একটা বড় নাম তখন। সেখানে থাকতেন
একটা সময় মনে আছে অতুল প্রসাদ সেন। এবং লখনৌ আমাদের বলা যেতে পারে কলকাতা যদি একটা দিকপাল সেন্টার হয়, লখনৌ কোনো অংশে কম ছিল না। তারপরে উনি ওই 41 সাল, তখন ওর বয়স কত হবে, 17-18 বছর বয়স, HMV ঠিক রতন চেনে, HMV ঠিক ওনাকে চিনে নিলেন। চিনে নিয়ে ওনাকে দিয়ে 3-4টে গান গাওয়ালেন, অসম্ভব হিট হলো। তার মধ্যে একটা ছিল মনে আছে, সব দিন সমান নেহি থা, ওই মানুষের সব দিন সমান নেহি যায় যেরকম, ওই গানটা অসম্ভব রকমের হিট হলো। তারপরে উনি আসলেন কলকাতায়। কলকাতায় ঠিক সেই সময় 45-40-45-এ, তখন কেএল সাইগাল চলে গেছেন বটে, কিন্তু গজল কেএল সাইগাল গেয়ে শিখিয়ে দিয়েছেন গজল কাকে বলে। আরও দুজন কলকাতায় বড় গজল গাইয়েছিলেন, বরকত আলী খান, যিনি বারে গুলাম আলী খানের ভাই, এবং আরেকজন ছিলেন হচ্ছেন এম এ রাউফ ছিলেন হায়দ্রাবাদের। এরা কিন্তু তখনকার দিনে রবীন্দ্রসঙ্গীত যেমন চলতো, আধুনিক গানও যেমন চলতো, কিছু কিছু লোকেরা আছে তারা গজল গাই ভালোবাসতেন, তারা এদের গজল শুনতেন। তার মধ্যে এসে নবীনতম সদস্য হলেন এই তালাত মেহমুদ। তালাত মেহমুদের সম্বন্ধে বেশ কিছু বই আছে, এবং প্রত্যেকেই তালাত মেহমুদকে একটা সংজ্ঞা দিয়ে পরিচয় দিতে চেয়েছে। সেই সংজ্ঞাটা হচ্ছে ভেলভেট ভয়েস। আচ্ছা, মানে ভেলভেটের মতন মসৃণ যদি ভয়েস বলা যায়, সেটা হচ্ছে তালাত মেহমুদের। হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী বেলা মুখোপাধ্যায় ঠাট্টা করে বলতেন যে আমার স্বামী হেমন্ত মুখোপাধ্যায়ের গলা তো সবাই নকল করে দেখি, একজনও তো দেখি না তালাত মেহমুদের গান নকল করে গায়। তার মানে ওর গান গাওয়া নিশ্চয়ই খুব শক্ত। আর তার উপরে ছিলেন উনি অসম্ভব সুপুরুষ, আচ্ছা, একদম নায়কোচিত চেহারা। আচ্ছা। সেই জন্যে প্রায় অনেকগুলি বইতে উনি নায়ক হয়েছিলেন। আচ্ছা, অভিনয় করেছিলেন। হ্যাঁ, প্রমথেশ বড়ুয়ার খুব আদরের এবং স্নেহধন্য ছিলেন, পঙ্কজ মল্লিকেরও ছিলেন, এবং সেই সূত্রে তিনি নায়ক হলেন। ভারতী দেবী এবং তখনকার দিনের নামকরা নায়িকা কানন দেবীর সঙ্গে উনি একসাথে বই করলেন, ছায়াছবিতে হিট হলো। প্রায় 16-17টা বই করেছিলেন, গান তো বটেই। কিন্তু তারপরে যেটা হলো যে বম্বে ডাকছে, এই বম্বে ডাক তো সহ্য করা যায় না, সাগর ডাকে আয় আয়, সেরকম বম্বে ডাকে আয় আয়। তো সেই 1944 সালে মনে আছে তার একটা খুব দারুণ একটা গান হিট করলো, সেই লাখ লাখ কপি বিক্রি হলো। গানটার কথাটা এরকম ছিল, তসবির তেরা দিল মেরা বহল না সকি, মানে তোমার ছবি আমার মনকে ঠিক করতে পারছে না, আমার মন এতই উতলা, এতই বিহ্বল, মানে সামনে থেকে দেখতে হবে একদম, সামনে না তোমার এলে ছবি দেখে আমার মন হ্যাঁ। শান্ত হচ্ছে না, যাকে বলে। এই নিয়ে অনেকে বাংলায়ও এরকম গান গেয়েছেন। এই গানটা দারুণ হিট হলো, লাখ লাখ কপি বিক্রি হলো। কলকাতাতে যখন উনি ছিলেন তখন এমন কোনো সুরকার নেই যে ওনাকে দিয়ে গান গাননি। আজকের দিনেও পর্যন্ত যদি বলা হয় যে বাংলার 50টি জনপ্রিয়তম গানের একটা লিস্ট বানাও, তার মধ্যে কিন্তু এই তালাত মেহমুদের গান থাকবেই। কিন্তু একটা বেশ কিন্তু আছে, যে উনি তালাত মেহমুদ নামে পরিচিত ছিলেন না বাংলায়। ওই সাম্প্রদায়িক একটা ভাবধারাতে উনি যেহেতু তালাত মাহমুদ, ওনাকে নামও পরিবর্তন করতে হয়েছিল। এই ব্যাপারে আমরা বোধহয় একটা পর্ব করেছিলাম, সেই গানের জন্য পাল্টাতে হলো ধর্ম। মুসলমানের বেটা শ্যামা সঙ্গীত গায়, তা ওনাকেও নাম চেঞ্জ করে নাম রাখতে হয়েছিল তপন কুমার। আচ্ছা, তখনকার দিনের লোকেরা এবং রেকর্ডের লেভেলে তপন কুমার লেখা থাকতো। আচ্ছা, সেগুলোতে উনি কি শ্যামা সঙ্গীত গাইতেন নাকি না, আধুনিক গান। এই আধুনিক গানগুলি পরপর বলছি। আচ্ছা, প্রথম গানটি হচ্ছে কমল দাশগুপ্ত সুরে, দুটি পাখি দুটি তীরে, অসাধারণ গান। এগুলি সব হচ্ছে 50-60। উনি বম্বেতে আছেন, এখানেও আছেন, কিন্তু যাবো করছেন। আচ্ছা, সুধীন দাশগুপ্তর একটা দুর্ধর্ষ গান আছে, এই রিম ঝিম ঝিম বরষা, কি দুর্ধর্ষ গান। এটা উনিই কথা দিয়েছেন, উনিই সুর করেছেন। তারপরে ছিল রবীন চট্টোপাধ্যায়, চাঁদের এত আলো, আচ্ছা, তবুও তোমারে ডাকে, অসাধারণ গান। হেমন্ত মুখোপাধ্যায় একটা গান, এই গান কেউ ভুলবে না, সেই গানটা ছিল এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো। এই গানটার মধ্যে একটি মহিলা কণ্ঠ ছিল, এই কি সাগর
এই কি আকাশ। হ্যাঁ। এই মহিলা কণ্ঠ ছিল রাখি গুলজারের, তখন উনি রাখি গুলজার হননি। ও। এই গানের মধ্যে একটি মহিলার সামান্য একটু কথা যে গানকে যে কি উচ্চতায় মাত্রাটা, পৌঁছে দিতে হ্যাঁ। পারে, তার সব থেকে বড় হচ্ছে আম, সেই সপ্তপদীর গান। হ্যাঁ, তুমি বলো না না তুমি বলো না না তুমি বলো না না বলবো না। এই গানটিতে কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় কোনো গানই করেননি, হ্যাঁ। তিনি মূলত যেটা লিপ দিয়েছেন মানে লালা বলেছেন আর তার সঙ্গে তুমি সঙ্গে বলো। দু তিনটে কথা বলেছেন। এবং এই গানগুলো তার মধ্যে আরেকটা মনে আছে, ভি ভালসারা খুব সুন্দর সুর দিলেন, তুমি সুন্দর নই যদি নাই হও, হ্যাঁ, প্রিয়ার কি রূপ কে কে জানে, জানে কি যে সুন্দর কখনো ভালোবাসে। যে কোনো ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ প্রিয়ার তুমি তো কি জানো, রূপ সে কি জানে। সে কি জানে। হ্যাঁ। এরপরে উনি বম্বেতে গিয়ে অনিল বিশ্বাস মানে অনিল বিশ্বাস ছিলেন হচ্ছে নামকরা সুরকার তখন, যিনি মুকেশকে উদ্ভাবন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। ওইখানে উনি বেশ কিছু গান করলেন, সব মিলিয়ে 800 গান হলো। 50-60 দশকে তিনজনের নাম হিন্দি সিনেমায় করা হতো, তিনজন গায়ক। একজন হচ্ছেন রফি, একদম সমবয়সী। দুজন হচ্ছেন, দু নম্বর হচ্ছেন মুকেশ, একটু বড়। আর তৃতীয়জন হচ্ছেন তালাত মেহমুদ। আচ্ছা। এই তালাত মেহমুদ মনে পড়ে যে তার অনেক গুণগ্রাহী মহিলা ছিল। কে এল সাইগালের গান শুনে একসময় লতা মঙ্গেশকর কে এল সাইগালকে বিয়ে করতে চেয়েছিলেন। ওই বাপরে। তেমনি এত সুন্দর দেখতে একজন গায়ক এবং নায়ক, তাকে বিয়ে করার জন্য কিন্তু মহিলা কম ছিল না। কিন্তু তালাত মেহমুদ একটি বাঙালি মহিলাকে বিয়ে করেন আচ্ছা এবং তার নাম লতিকা। আচ্ছা। এবং তারপরে ওনার ধর্মান্তরিত হয়। উনি বেশ সুন্দর সংসার ছিলেন। 1998, তার মানে 74 বছরে মারা যান। 92 সালে পদ্মভূষণ পান। আচ্ছা। কিন্তু মস্ত কথা হচ্ছে যে ওনার জনপ্রিয়তা যে কোন শিখরে পৌঁছেছিল, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। তখনকার দিনে আমাদের হিন্দি সিনেমার বড় বড় গায়ক গায়িকারা লন্ডনে যেতেন, রয়্যাল অ্যালবার্ট হলে। লতার তো রয়্যাল অ্যালবার্ট হলের ক্যাসেটই বা রেকর্ডই আছে আমাদের কাছে। একবার তালাত মেহমুদ ওখানে গেছেন, তার শো 3 দিন আগেই হাউসফুল, টিকিটের হাহাকার। আচ্ছা। এই রকম ছিল তালাত মেহমুদের জনপ্রিয়তা। তো আপনি বলছিলেন যে বাঙালি বাংলা গানকে কোন উচ্চতায় নিয়ে গেছে, তালাত মেহমুদ একজন। এবং যদি তালাত মেহমুদ আজকে বাংলায় থেকে যেতেন তাহলে অনেক গান আমরা আরও পেতাম। সেটা আমাদের দুর্ভাগ্য যে পরবর্তীকালে আর বেশি পাওয়া যায়নি। উনি কিন্তু বাংলাদেশে 1960 সালে বাংলাদেশে গান গিয়েছিলেন এবং ভারী সুন্দর তা হিট করেছিল। গানটা হচ্ছে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি না জানে। আচ্ছা। দারুণ। আর তেমনি আরেকটা ছিল রাতেরও আকাশে তারারও মিতালি আমারে দিয়েছে সুরেরও গীতালি। বাংলাদেশের সুরকার এবং বাংলাদেশের গীতিকার ওকে দিয়ে গাইয়েছিলেন। আচ্ছা। কিছুটা হয়তো কারণ ছিল যে উনি যে সম্প্রদায় ছিলেন বাংলাদেশে, এটা তখন পূর্ব match পাকিস্তান করছিল। ছিল, তখন ওনাকে স্বভাবতই ওনাকে আহ্বান করা হয়েছিল। আচ্ছা। তো এই হচ্ছে অবাঙালি গায়কের বাংলায় বিচরণ এবং বাংলা গানকে সমৃদ্ধ করা। একদম। তাহলে আমরা আগের পর্বে কে এল সাইগাল সম্বন্ধে জানলাম, এই পর্বে তালাত মাহমুদ সম্বন্ধে জানলাম। আরও কি কেউ বাকি রয়ে গেলেন? আর একজন বোধহয় আপনি যখন বললেন, আমার এই বলতে বলতেই মনে পড়লো যাকে নিয়ে সব থেকে কম আলোচনা হয়। আচ্ছা। সেটা আমরা একটু সাসপেন্স বেশ, আর তাহলে বিস্ময়ের মধ্যে রেখে দিলাম আগামী সপ্তাহে। পর্বে আমরা সেই ওনাকে নিয়েই আলোচনা করব। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আগামী পর্বে আমরা এরকমই আরেকজনকে নিয়ে আলোচনা করব। তিনি কে জানতে আমাদের সঙ্গে থাকুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানগুলো আমাদের কমেন্টে জানান। ভালো থাকুন, দেখা হচ্ছে।